ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এই কথা জানান। প্রধান বিচারপতির খাস কামরায় প্রায় ঘণ্টাব্যাপী তাদের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সিইসি জানান, জাতীয় সংসদ নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ সহ সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি। আরও জানাচ্ছেন মিফতা গালিব। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক প্রস্তুতির অংশ হিসেবে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সাথে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতির ব্যক্তিগত কার্যালয়ে প্রায় ঘণ্টাব্যাপী একান্ত বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন সিইসি। তিনি জানান, নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রধান বিচারপতির কাছে ৩০০ জন বিচারক চেয়েছে কমিশন। ইলেকট্রাল ইনকোয়ারি কমিটির যাতে ওনারা ডেপ্লয় করবেন আমাদের শিডিউল ঘোষণার সাথে সাথে এই কাজটা যাতে ত্বরান্বিত করেন উনি সেটা ওনাকে একটু রিকোয়েস্ট করেছে। সাক্ষাৎকালে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য বিচার বিভাগের সহযোগিতা কামনা করেন সিইসি। ইলেকট্রাল কমিটির যে লোকজন দেওয়ার কথা আছে, ডেভেলপমেন্ট আছে, ওই ব্যাপারে বলতে ওনারা যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এবং নিবেন, কোনো অসুবিধা হবে না, এটা এনশিওর করেছেন। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রথা অনুযায়ী বুধবার রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবে সিইসি। সাক্ষাৎ শেষে চলতি সপ্তাহে নির্বাচনের তফসিল হতে পারে বলেও জানায় নির্বাচন কমিশন। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। আগামী কয়েকদিনের মধ্যেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ আন্দোলন পরিচালনা থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। দুপুরে প্রধান উপদেষ্টার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত হয়, তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন পর্যন্ত যে কোনো ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ জনদুর্ভোগ সৃষ্টি করে এমন আন্দোলন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। যারা বেআইনিভাবে সভা সমাবেশে অংশ নেবেন তাদের আইনের আওতায় আনা হবে। মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, উৎসবমুখর হয়। বর্তমানে এটি অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য। নির্বাচনে প্রভাব ফেলবে এমন কর্মকাণ্ড ছাড়া তফসিল ঘোষণার পরও মন্ত্রণালয়ের স্বাভাবিক সকল কর্মকাণ্ডই স্বাভাবিক নিয়মেই চলবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জানুয়ারির মধ্যেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হবে বলেও জানান তিনি। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। এ সময় বিদ্যুৎ উপদেষ্টা জানান, ৯১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ১২টি সোলার প্রজেক্টের অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে। আরও জানাচ্ছেন রাকিব হাসান। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত হয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা। সভা শেষে অর্থ উপদেষ্টা জানান, রমজানে নিত্যপণ্যের সরবরাহ ঠিক রাখতে চাল, ডাল সহ বেশ কিছু পণ্যের আমদানির অনুমোদন দেয়া হয়েছে। চাল আনার জন্য বলছি, তারপর আমরা মসুর ডাল বলেছি, এটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা রোজার আগে কিন্তু এগুলো প্রিপারেশন নিচ্ছি, মসুর ডাল সেজনের ব্যাপারে কিছুদিন পরে আমরা একটা ডিসিশন নেব। শিক্ষা, আমরা পাঠ্যপুস্তক যেগুলো বাকি ছিল একেবারে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত কয়েকটা আমরা রিটেন্ডার করতে বলেছিলাম। পাঠ্যপুস্তকগুলি সবগুলো আমরা অ্যাপ্রুভ করেছি, আগেরগুলো, এবং আশা করি পাঠ্যপুস্তকগুলো এবার যথাসময়ে পাবো। হয়তো এদিক সেদিকতে হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তফসিল ঘোষণার পর নির্বাচনে প্রভাব ফেলে এমন সিদ্ধান্ত ছাড়া বাকি সকল কার্যক্রমই স্বাভাবিক নিয়মে চলবে। একটা জিনিস আমাদের ধারণা কি, যে নির্বাচনের শিডিউল ঘোষণা সব বন্ধ হয়ে যাবে, এটা হয় না। ক্যাটাগরি গভর্নমেন্ট 3 মাস যখন ছিল সব বন্ধ হয়ে গেছে না, 1 মাস ওদের প্রস্তুতি 2 মাসের মধ্যে করেছে। আমাদের শুধু নির্বাচনকে প্রত্যক্ষভাবে ইনফ্লুয়েন্স যেটা করে সেটা আমরা করতে পারবো না। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা জানান, বৈঠকে অনুমোদিত ৯১৮ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 12টি সোলার প্রজেক্ট বাস্তবায়ন হলে বছরে 420 কোটি টাকা সাশ্রয় হবে সরকারের। এখানে যে 12টা প্রকল্প আছে, এই 12টা প্রকল্প প্রত্যেকটাতেই আমরা 2-3 সেন্ট করে দাম পার কিলোওয়াট আওয়ার 2-3 সেন্ট করে দাম কম পেয়েছি, এবং এর ফলে সার্বিকভাবে 1 বছরে 420 কোটি টাকা সাশ্রয় হবে এই বিদ্যুৎ কেনা থেকে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।
আগামী নির্বাচনে যে সকল রাজনৈতিক দল অংশ নেবে বিএনপি ছাড়া তাদের কারোই দেশ এগিয়ে নেবার ট্র্যাক রেকর্ড নেই বলে দাবি করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের সমর্থনে আগামীতে বিএনপি সরকার গঠন করতে পারলে মানুষের মৌলিক চাহিদা পূরণে সব ধরনের পদক্ষেপ নেওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা এবং দুর্নীতির লাগাম টেনে ধরতেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। বাংলাদেশ গড়ার পরিকল্পনা শীর্ষক ও মত বিনিময় সভায় ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে তারেক রহমান নেতাকর্মীদের দেশের মানুষের কাছে দলের পরিকল্পনা তুলে ধরতে নির্দেশনা দেন। মাহবুব সৈকতের রিপোর্ট। বাংলাদেশ গড়ার পরিকল্পনার শীর্ষক বিএনপির কর্মশালা। অংশ নেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং ওলামা দলের নেতাকর্মীরা। আপনি হয়তো জেলা প্রেসিডেন্ট সেক্রেটারি হবেন। রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে কর্মশালায় যুক্তরাজ্য থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আপনাদের আগামী বিএনপি সরকার শুধু শিক্ষিত মাই নয়, একজন শিক্ষিত মায়ের সাথে স্বাবলম্বী মা আমরা গড়ে তুলতে চাই। আগামী নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো পরীক্ষিত সক্ষমতা কেবল বিএনপিরই রয়েছে বলে দাবি জাতীয়তাবাদী দলের শীর্ষ এই নেতার। দেশকে সামনে এগোনোর ট্র্যাক রেকর্ড, জাতিকে স্বাবলম্বী করে গড়ে তোলার ট্র্যাক রেকর্ড বিএনপির আছে। আর যতগুলো রাজনৈতিক দল আছে যারা আগামী নির্বাচনে পার্টিসিপেট করতে চায়, আর কার এরকম পরিকল্পনা আপনারা গত এক বছরে দেখেছেন বা শুনেছেন বা জেনেছেন? হ্যাঁ, অনেকে অনেক কিছু বলেছেন, এইভাবে করবেন, দেশকে গড়ে তুলবেন, স্বাবলম্বী করবেন, সেইভাবে করবেন, কিন্তু ডিটেল প্ল্যানিং একমাত্র বিএনপির আছে। ডিটেল প্ল্যানিং আর কারো নেই। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আইন শৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি সহ কঠোর হাতে দুর্নীতির লাগাম টানারও প্রতিশ্রুতি দেন বিএনপির এই নীতি নির্ধারক। আমরা যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে এবং দেশের আইন শৃঙ্খলাকে আমাদের ঠিক রাখতে হবে। জনসমর্থন পেতে নেতাকর্মীদের বিএনপির দেশ গড়ার পরিকল্পনা নিয়ে জনগণের দোরগোড়ায় যেতেও নির্দেশনা দেন তারেক রহমান। প্রত্যেককে নিয়ে টিম করে করে মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে, ঘরে ঘরে যেতে হবে। এর আগে কর্মশালায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন দলের একাধিক নেতা। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। মতপার্থক্যের কারণে ২৪-এর গণঅভ্যুত্থানের ত্যাগ যেন বৃথা না যায় সেজন্য সবাইকে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র জনগণ হতে দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রাজধানীর পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইলিয়াস মাতবরের প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবে অধ্যাপক ডক্টর মাহবুব উল্লাহ ও তার স্ত্রী সালমা আলো প্রণীত গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন এই অনুষ্ঠান। আমরা একটা মুক্ত, স্বাধীন, সার্বভৌম, সুখী, সমৃদ্ধশালী, গণতান্ত্রিক, জনগণের বাংলাদেশ দেখতে চাই। গণতান্ত্রিক বাংলাদেশ বৈষম্যহীন অর্থনীতি ও আধিপত্যবাদ বিরোধী রাষ্ট্র ও সমাজ গঠনে ভূমিকা রেখেছেন ডক্টর মাহবুব উল্লাহ বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৪-এর জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি, আসুন, সাইফুল ভাইও বলেছেন, আমরা সবাই মিলে সেই বিজয়টাকে সুসংহত করি। আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে, কিন্তু সেই মতপার্থক্য যেন আমাদের যে আশা, আমাদের যে স্বপ্ন, এই যে ছেলেগুলো প্রাণ দিয়েছে তাদের যে আত্মাহুতি যেন বৃথা না যায়, আমরা আমাদের স্বপ্নকে যেন বাস্তবায়িত করতে পারি। অন্যদিকে রাজধানী ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক এক আলোচনা সভায় নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র জনগণ হতে দেবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। একটা জরিপের রিপোর্ট বের হয়েছে, সেখানে প্রশ্ন করা হয়েছিল বেশি আসন এই নির্বাচনে কে পাবে, কোন দল। ৬৬% উত্তরদাতা বলেছে বিএনপি। হতাশ হয়ে, নিরাশ হয়ে কেউ ষড়যন্ত্রের আশ্রয় নিতেই পারে, কিন্তু যে জনগণ তাদের মন স্থির করে ফেলেছে তারাই ষড়যন্ত্রকে সফল হতে দেবে না। একই অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে তার দল। সমাজ রাষ্ট্রে দুর্নীতি বিস্তৃত, আমরা যদি দুর্নীতিমুক্ত একটি সরকার গঠন করতে পারি তাহলে তরুণ হোক, প্রৌঢ় হোক আর বৃদ্ধ হোক, তার পরিবার যখন হাসপাতালে যাবে সে ভোগান্তির মধ্যে পড়বে না। কারণ রাষ্ট্র দায়িত্ব হচ্ছে একজন ভুক্তভোগীকে তার সর্বোচ্চ সেবা প্রদান করা। বিএনপি যদি সরকার গঠন করে তো বিএনপির প্রথম
যে যুদ্ধ বা জেহাদ যেটা হবে সেটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সন্ধ্যায় গুলশানে ডেলিগেশন অব দ্য ইউরোপিয়ান ইউনিয়ন টু বাংলাদেশের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এই তথ্য জানান। আমির খসরু বলেন, ইউরোপীয় ইউনিয়ন দেশে সুষ্ঠু নির্বাচন চায় এবং বিএনপিও চায় শান্তিপূর্ণ স্থিতিশীল পরিবেশ। তিনি জানান, ইইউ সবসময় দেশে যেন গণতন্ত্র সুষ্ঠুভাবে বিরাজ করে সেই প্রত্যাশা করে এসেছে। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের বিএনপি ক্ষমতায় আসলে আগামী দিনে কি ধরনের সম্পর্ক তারা চাই, তাদের সাথে আমাদের সম্পর্কটা কি হতে পারে সেটাও আলোচনায় আসছে। নির্বাচন যত এগোবে তত আমরা মনে করি লেভেল প্লেইং ফিল্ড আরও নিশ্চিত হবে। একটা সময়ের তো ব্যাপার আছে। এই মুহূর্তে আমাদের কোনো শঙ্কা নেই, আমরা সামনের দিকে এগোচ্ছি। আমরা তো অনেক কিছু, আমি আগেও বলেছি বারবার একটা কথা, অনেক কিছুর সাথে আমরা দ্বিমত পোষণ করেও এগিয়ে যাচ্ছি। একটা কারণে যে আমরা বাংলাদেশে কোনো সাংঘর্ষিক রাজনীতি দেখতে চাই না, আমরা একটা সহনশীল পরিবেশ চাই, একটা শান্তিপূর্ণ অবস্থান দেখতে চাই। রাজধানীর এফআর কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে আজ জর্জিয়া থেকে ঢাকায় আসছে না এয়ার অ্যাম্বুলেন্স। এদিকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় বিদেশ নেওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত দেয়নি মেডিকেল বোর্ড। 80 বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন। গত 23 নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হলে ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকেই হাসপাতালে রয়েছেন তিনি। এদিকে রবিবার রাতে খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে। এতে তার রিপোর্ট স্বাভাবিক বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। তবে শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেও সেটা এখনও বিমান ভ্রমণের জন্য এখনও উপযুক্ত নয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, সংস্কার নিয়ে কোনো রাজনৈতিক দল কথা বলছে না, কিভাবে ক্ষমতায় আসবে সেটি নিয়ে ব্যস্ত বিএনপি ও জামাত। বিকেলে রাজধানীতে জাতীয় যুবশক্তির জাতীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, সামনে নির্বাচনে নিছক কোনো ক্ষমতার পরিবর্তন হওয়ার কথা ছিল না, একমাত্র লক্ষ্য হওয়ার কথা ছিল সংস্কার। কিন্তু নির্বাচনকে শোডাউনের নির্বাচনে পরিণত করা হয়েছে। শুধু ভোটের হিসাব নিকাশ দিয়ে রাজনীতির গতিপথ নির্ধারণ সম্ভব নয় বলেও মন্তব্য করেন আক্তার হোসেন। বাংলাদেশে আমরা যে সংস্কার প্রস্তাবনাগুলো চেয়েছিলাম তা কতটুকু বাংলাদেশে গৃহীত হবে বা না হবে, সেই পয়েন্ট অফ ভিউ থেকে যে গণভোটটা অনুষ্ঠিত হবে সেটাও কিন্তু এই নির্বাচনের একটা পার্ট। যে মানুষেরা 24-এর অভ্যুত্থানে জীবন দিয়েছেন, তারা যে নতুন সংস্কারের বাংলাদেশ দেখতে চেয়েছিল, সেই সংস্কারের কথা বিএনপি জামাত কোনো দল তাদের আলোচনার মধ্যে আর প্রধান করে তুলছেন না। তারা কিভাবে ক্ষমতা দখল করবেন, কিভাবে ক্ষমতায় আসবেন, শুধুমাত্র সেই ধরনের বুদ্ধি পরামর্শ, সেই ধরনের আয়োজনগুলোর সঙ্গে তারা নিজেদেরকে সম্পৃক্ত রেখেছেন। রাষ্ট্রীয় নগ্ন কায়দায় মিডিয়াকে নিয়ন্ত্রণ করত শেখ হাসিনা, এমন মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুরের আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় 22তম সাক্ষী হিসেবে জবানবন্দি দিতে এসে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। এদিকে আওয়ামী লীগ আমলে আয়না ঘরে গুম নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা ও সাবেক বর্তমান সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী 14 ডিসেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এসএম আরিফের রিপোর্ট। 2024 সালের 16 জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। 2 হাত প্রসারিত করা সাইদকে গুলি করার ভিডিও সারা দেশে তোলপাড় সৃষ্টি করে। আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় মঙ্গলবার 22তম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তুলে ধরেন আন্দোলনের প্রেক্ষাপট। মন্ত্রীদের সাথে আমরা মিটিং প্রত্যাখ্যান করি, 1 ঘন্টা পর আমাদের সামনে দিয়েই 3 জন মন্ত্রী বের হয়ে যায়, অর্থাৎ আমরা কোনো মিটিং করি নাই। ওই দিন রাতেই মিটিং করাতে ব্যর্থ হয়ে আমাদেরকে মৎস্য ভবনের সামনে সেফ হাউসে, সেখানে আমাদের সারা রাত ভোর ব্যাপী আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, আমাদেরকে চাপ প্রয়োগ করা হয়, পরিবারকে জিম্মি করা হয়, যার স্থানীয়ভাবে ছাত্রলীগ দিয়ে পরিবারকে হেনস্থা করা হয় এবং আমাদেরকে
মিটিংয়ে যেন আমরা বসি, সেটির জন্য আমাদের চাপ প্রয়োগ করা হয়। 15 জুলাই এবং 17 জুলাই এই 2 দিন হামলা করা হয়। এই বিষয়গুলো নিয়ে আমরা সেখানে ডিটেইল আমরা কথা বলেছি, আমরা ঘটনাকে সেখানে বর্ণনা করেছি। শেখ হাসিনা আমলে নগ্নভাবে মিডিয়াকে নিয়ন্ত্রণ করার কথাও বলেন হাসনাত আব্দুল্লাহ। সেদিন আমাদের পদ্মা থেকে আবার সেফ হাউসে নিয়ে যাওয়া হয় এবং সেফ হাউসে গিয়ে দেখি আমরা সেখানে যা যা বলেছিলাম সেগুলোকে কেটে দিয়ে বিকৃতভাবে শুধুমাত্র দাবিগুলো উপস্থাপন করা হয় এবং সেখানে বারবার করে প্রচারিত হতে থাকে আমরা নাকি মিটিং করে আন্দোলন প্রত্যাহার করে ফেলেছি, যেটি খুবই দুঃখজনক। এবং সেদিন আমরা সর্বপ্রথম আমরা রাষ্ট্রীয় নগ্ন কায়দায় মিডিয়াকে নিয়ন্ত্রণ করার যেই নাটক মঞ্চস্থ হয়েছে সেটির আমরা শিকার হই, সেটির আমরা ভিকটিম হই। এই পর্যন্ত হচ্ছে এরপরে সেদিন আমাদের সেখান থেকে আবার আমাদেরকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়। এদিকে আওয়ামী লীগ শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম করে নির্যাতনের ঘটনায় আটক 3 সেনা কর্মকর্তার অব্যাহতি চেয়ে শুনানি করেন তাদের আইনজীবীরা। এই মামলায় শেখ হাসিনা সহ 13 জনের বিরুদ্ধে 14 ডিসেম্বর অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেবেন ট্রাইব্যুনাল 1। কোর্ট সামগ্রিক বিষয় বিবেচনা করে আগামী 14 ডিসেম্বর চার্জ ফ্রেমিংয়ের বিষয়ে আদেশ দেওয়ার জন্য দিন নির্ধারণ করেছে। 14 ডিসেম্বর 2025 আমার প্রত্যাশা অনুযায়ী 4টে অফেন্সের 3টি অফেন্স থেকে নির্দোষভাবে ডিসচার্জ পাবো, এই আমার প্রত্যাশা। ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় 14 ডিসেম্বর পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়। SM আরিফ, মাইটিভি, ঢাকা। বেগম রোকেয়ার আদর্শ অনুসরণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু মন্ত্রণালয় করার ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। এবছর নারী জাগরণের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ 4 জন নারী রোকেয়া পদক পেয়েছেন। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। নারী শিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণের বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এবছর 4 জন নারী পেলেন বেগম রোকেয়া পদক। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে 4 জনের হাতে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পদক পাওয়া 4 নারী হলেন রুহানা রাকিব, কল্পনা আক্তার, নাবিলা ইদ্রিস ও ঋতুপর্ণা চাকমা। বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের 145তম জন্মদিন এবং 93তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বেগম রোকেয়ার স্বপ্ন ছিল সমাজে নারী পুরুষ সমান মর্যাদা আর অধিকার নিয়ে বেঁচে থাকবে। সেই বৈষম্যহীন বাংলাদেশ গড়তেই কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। সেই মহিষী নারীর আত্মা আজকে শান্তি পাবে। তিনি যে কল্পনা করেছিলেন, তার ইমাজিনেশনে তিনি যেই সমাজ চিন্তা করেছিলেন, যে আদর্শে বেগম রোকেয়া আমাদেরকে নিয়ে যেতে চাচ্ছিলেন, অতি চমৎকারভাবে তুলে ধরেছিলেন তার বক্তব্যে, তার লেখায়। আজকে যে 4 জন পুরস্কার পেলেন, যারা রোকেয়ার সেই পথে আমাদের জাতিকে তুলে দিল, এগিয়ে দিল। আমরা ভাগ্যবান, আমরা ভাগ্যবতী। ডক্টর ইউনূস বলেন, নারী শিক্ষা প্রতিষ্ঠা, ক্ষমতায়ন, ভোটাধিকারের লড়াইয়ের জন্য ঘুণে ধরা সমাজে বিপ্লবী চিন্তা করেছিলেন বেগম রোকেয়া। ভবিষ্যতের জন্য তার সব চিন্তা ছিল সমাজ ঘিরেই। যে কল্পনা শক্তি তার সাহিত্যে সে প্রকাশ করেছে, যে ভবিষ্যৎ চিন্তা সে করেছে, কাজে সেই উত্তেজনা, সেই চেতনা নিয়ে আমাদের নতুন বাংলাদেশ গড়ে উঠুক। তাদেরকে সামনে রেখে তারা যে পথ আমাদেরকে দেখালো, দুনিয়ার সামনে উঁচিয়ে ধরল, সেই পথ আমরা দ্রুত যেন নিয়ে যাই। আর কিছু না পারলেও বেগম রোকেয়ার মতো অন্তত পরিবর্তনের স্বপ্ন দেখতে সকলের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, প্রযুক্তির এ যুগে সকল জরাজীর্ণতা ভেঙে নারীদেরকে আরও এগিয়ে যেতে হবে। বেগম রোকেয়া কদ্দূর এগিয়ে দিয়ে গেছে, আমরা অনেক দূর নিয়ে যাব। আর কিছু করতে না পারি, স্বপ্নটা তো দেখতে পারি। বেগম রোকেয়া তাই করেছে, স্বপ্ন দেখে গেছে। কিন্তু আমরা অনেক কাজ করতে গেছে। আজকে টেকনোলজির যুগে পারা যায় না এমন কোনো কাজ নেই। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।